আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ে সম্পূর্ণ উত্তরসহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে 1 নম্বর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 12 = 12। কয়ের দাগে প্রতিদিন গড়ে পৃথিবীর দিকে ছুটে আসা উল্কার সংখ্যা প্রায় 10, 15, 20 না 30,000 কোটি। তো প্রতিদিন গড়ে পৃথিবীর দিকে ছুটে আসা উল্কার সংখ্যা হচ্ছে 10,000 কোটি। কয়ের দাগে দুটি জায়গার মধ্যে উষ্ণতার পার্থক্য বেশি হলে সমষ্ণ রেখাগুলি কাছাকাছি দূরে দূরে একই জায়গায় না মাঝামাঝি অবস্থান করে। তো দুটি জায়গার মধ্যে উষ্ণতার পার্থক্য বেশি হলে সমষ্ণ রেখাগুলি কাছাকাছি অবস্থান করে। এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো তোমরা পেড কোর্সের মধ্যে কিন্তু পাবে, সেখানে ভিডিও আর পিডিএফ পাশাপাশি দেওয়া থাকবে, আর পিডিএফগুলো নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। চলো আমরা পরবর্তী প্রশ্নোত্তরগুলো দেখে নিই। গয়ের থেকে বলা হচ্ছে বৃষ্টির ছায় অঞ্চলের উদাহরণ হলো পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, নীলগিরির দক্ষিণ ঢাল। তো বৃষ্টির ছায় অঞ্চলের উদাহরণ হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। এরপর ঘয়ের দাগা প্রশ্ন, লাল মাটি, পলি মাটি পার্বত্য অঞ্চলের মাটি না ল্যাটেরাইট মাটিতে বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে? এখানে উত্তরটা লিখবে পার্বত্য অঞ্চলের মাটিতে বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে। নেক্সট হচ্ছে অঙ্গর দাগের প্রশ্ন, গাছগুলি মোচার মতো দেখতে হয় লবণাম্ব, ক্রান্তীয় পাতাঝরা না পার্বত্য নাতিশীতোষ্ণ। এরপর রয়েছে ক্রান্তীয় চিরসবুজ অরণ্যে। তো গাছগুলি মোচার মতো দেখতে হয় পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যে। এরপর চয়ের দাগে হচ্ছে জলদাপাড়া একটি সুরক্ষিত অরণ্য, জাতীয় উদ্যান, সংরক্ষিত অরণ্য, অভয়ারণ্য। তো জলদাপাড়া এটা হচ্ছে একটি অভয়ারণ্য, ঠিক আছে। এরপরের প্রশ্ন 6 দাগে, ট্রপোস্ফিয়ারের উপরে ভূপৃষ্ঠ থেকে 16 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটির নাম মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। তো ট্রপোস্ফিয়ারের উপরে ভূপৃষ্ঠ থেকে 16 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে স্তর সেটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। পরিজ্ঞ দাগে, ভারত যে জলবায়ুর দেশ, সেটা ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, তুন্দ্রা জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু। তো ভারত হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ। ঘরের দাগে পৃথিবীকে বলা হয় লাল গ্রহ, নীল গ্রহ, সবুজ গ্রহ না হলুদ গ্রহ? তো পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। ইঙ্গর দাগে প্রশ্ন দেখো, এখানে আন্টার্কটিকা মহাদেশটির আয়তন 1,30,00,000 বর্গ কিলোমিটার। এরপর হচ্ছে 1,20,00,000 বর্গ কিলোমিটার, 1,40,00,000 বর্গ কিলোমিটার। তো আন্টার্কটিকা মহাদেশের আয়তন হচ্ছে 1,40,00,000 বর্গ কিলোমিটার। টয়ের দাগে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর পরিমাণ মাপা হয়, উষ্ণতা মাপা হয়, গতিবেগ মাপা হয়। তো অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। ছয়ের দাগে হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1973 খ্রিস্টাব্দে, 1972 খ্রিস্টাব্দে, এরপর হচ্ছে 1872 সালে। তো বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় কত সালে? উত্তর হচ্ছে 1972 সালে। 2 নম্বর দাগে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 1 × 8 = 8। কয়ের দাগে হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে। তো নাম্বার 1, প্রশান্ত মহাসাগরের ড্যাশ উপসাগরের তীরে মাউন্ট এরেবাস আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি। তো প্রশান্ত মহাসাগরের রস উপসাগরের তীরে মাউন্ট এরেবাস আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি। গ্রীষ্মকালে পশ্চিম ভারতে তাপপ্রবাহের সঙ্গে সৃষ্ট ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত। এখানে উত্তর লিখবে গ্রীষ্মকালে পশ্চিম ভারতে তাপপ্রবাহের সঙ্গে সৃষ্ট ধূলিঝড় আঁধি নামে পরিচিত। 3 নম্বর হচ্ছে ড্যাশ বায়ুর প্রভাবে অক্টোবর-নভেম্বর মাসে করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয়। তো উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে অক্টোবর-নভেম্বর মাসে করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয়। 4 নম্বর হচ্ছে ভারতে প্রায় ড্যাশ রকমের গাছ দেখা যায়। তো ভারতে প্রায় 5,000 রকমের গাছ দেখা যায়। ভারতে অনুর্বর প্রাচীন পলিমাটি ড্যাশ নামে পরিচিত। তো ভারতে অনুর্বর প্রাচীন পলিমাটি ভাঙ্গার নামে পরিচিত। এরপর 6 দাগে প্রশ্ন দেখো, আরব সাগরের ড্যাশটি ছোট বড় দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ গঠিত। তো আরব সাগরের 25টি ছোট বড় দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ গঠিত, ঠিক আছে, আরব সাগরে। 6 দাগে প্রশ্ন, শুদ্ধ ও অশুদ্ধ লিখতে হবে। দেখো 7 নম্বর দাগে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1977 সালে, এটা অশুদ্ধ হবে। 8 নম্বর হচ্ছে সর্দি কাশি কমাতে সাহায্য করে বাসক পাতার রস, এটা হবে শুদ্ধ। পরের প্রশ্ন 3 নম্বর থেকে অনধিক 30 শব্দে উত্তর দিতে হবে, যে কোনো 4টি। প্রশ্নের মান 2 করে 4 2 8 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে বায়ুর আর্দ্রতা বলতে কী বোঝো? আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? তো বায়ুর আর্দ্রতা বলতে
সাধারণত কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে বোঝানো হয়। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। ওকে, খয়ের দাগে মরু অঞ্চলের মাটি ভারতের কোন রাজ্যে দেখা যায়? এই মাটিতে লবণের পরিমাণ বেশি কেন? তো দেখো, ভারতের রাজস্থানে মরু অঞ্চলের মাটি দেখা যায়। স্বল্প বৃষ্টিপাত ও অধিক বাষ্পীভবনযুক্ত অঞ্চলে অধিক বাষ্পীভবনের কারণে কৈশিক প্রক্রিয়ায় ভূ অভ্যন্তরের লবণ উপরে উঠে এসে মৃত্তিকা স্তরে সঞ্চিত হয় বলে এই মৃত্তিকা লবণাক্ত হয়। গয়ের দাগে হচ্ছে বায়ুমণ্ডল কী কী পদ্ধতিতে উত্তপ্ত হয় লেখো। তো বায়ুমণ্ডল মূলত 3টি পদ্ধতিতে উত্তপ্ত হয়, যথা পরিচালন পদ্ধতি, পরিবহন পদ্ধতি এবং বিকিরণ পদ্ধতি। এছাড়াও তাপ শোষণ পদ্ধতির মাধ্যমেও বায়ুমণ্ডল কিছুটা উত্তপ্ত হয়। দেখো, ঘরের দেখা প্রশ্ন, অভয়ারণ্য কাকে বলে? তো এখানে আমরা উত্তর লিখছি, যে সংরক্ষিত অরণ্যে প্রাণীকুল যাতে নির্ভয়ে জীবন ধারণ করতে পারে এমন অবস্থা আছে তাকে অভয়ারণ্য বলে। ঠিক আছে, অর্থাৎ যে সংরক্ষিত অরণ্যে বিভিন্ন ধরনের যে প্রাণী রয়েছে তারা যাতে নিরাপদে সেখানে থাকতে পারে সেটাকে বলা হচ্ছে অভয়ারণ্য। উমর দাগে কালবৈশাখী কী? তো গ্রীষ্মকালে প্রখর উত্তাপের জন্য ভারতের বিভিন্ন অংশে কিছু স্থানীয় নিম্নচাপের সৃষ্টি হয়। এর ফলে স্থানীয়ভাবে কোনো কোনো অঞ্চলে ব্যাপক ঝড় ও বৃষ্টিপাত ঘটে থাকে। এই প্রবল ঝড় বৃষ্টিকেই পশ্চিমবঙ্গে কালবৈশাখী বলে। সাধারণত চৈত্র বৈশাখ মাসে, এটা মাসেই হবে, ঠিক আছে, এই ঝড় বৃষ্টি হয় বলে এর নাম কালবৈশাখী। ঠিক আছে, 4 নম্বর থেকে অনধিক 50 শব্দ উত্তর লিখতে হবে, যে কোনো 4টি। প্রশ্নের মান 3 নম্বর করে, 3 4 12 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে আন্টার্কটিকা মহাদেশে ভারতের অভিযান সম্পর্কে আলোচনা করো। তো 1983 সালে ভারতের প্রথম আন্টার্কটিকা গবেষণা মূল কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী স্থাপিত হয়। 1990 সালে কেন্দ্রটি মৈত্রী গবেষণা কেন্দ্রে সরে আসে। এই কর্মসূচির মাধ্যমে ভারত আন্টার্কটিকায় বায়ুমণ্ডলীয়, জৈব, ভূবৈজ্ঞানিক, রাসায়নিক ও চিকিৎসা সংক্রান্ত গবেষণা চালাচ্ছে। 2010 সালের 14 অক্টোবর পর্যন্ত ভারত আন্টার্কটিকায় 30টি অভিযান চালিয়েছে। ভারত আন্টার্কটিকায় ভারতীর নামে আরও একটি অতিরিক্ত গবেষণা কেন্দ্র স্থাপন করেছে। এর ফলে ভারত আন্টার্কটিকায় একাধিক গবেষণা কেন্দ্র স্থাপনকারী 9টি প্রধান রাষ্ট্রের একটির স্বীকৃতি পায়। খয়ের দাগে মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য লেখন। তো দেখো, মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য কোনগুলি? 1 নম্বর হচ্ছে ঋতু পরিবর্তন। মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমনের উপর নির্ভর করে ভারতের 4টি ঋতু শীত, গ্রীষ্ম, বর্ষা ও শরৎ নির্ধারিত হয়েছে। 2 নম্বর বৃষ্টিপাত। ভারতের মোট বৃষ্টিপাতের 90% ঘটে মৌসুমি বায়ুর আগমনে ও প্রত্যাগমনে। 3 নম্বর হচ্ছে আর্দ্র গ্রীষ্ম ও শুষ্ক শীতকাল। মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমনের কারণে এখানে গ্রীষ্মকাল আর্দ্র ও শীতকাল শুষ্ক প্রকৃতির হয়। কয়েক দাগের প্রশ্ন, সমষ্ণ রেখা কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। তো ভূপৃষ্ঠের একই তাপমাত্রা বিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলে। এর বৈশিষ্ট্য কি? 1 নম্বর, সমষ্ণ রেখাগুলি পরস্পরের সমান্তরাল এবং অক্ষরেখাগুলির সমান্তরালে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে থাকে। 2 নম্বর হচ্ছে সমষ্ণ রেখাগুলি জল ও স্থলের সীমানায় বেঁকে যায়। 3 নম্বর, সমষ্ণ রেখার সাহায্যে ভূপৃষ্ঠে উষ্ণতার বন্টন, উষ্ণতা হ্রাস বৃদ্ধির দিক ও হার সম্পর্কে ধারণা পাওয়া যায়। ওকে, এরপর হচ্ছে ঘরের দাগে প্রশ্ন, মাটি সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন? কিভাবে মাটি সংরক্ষণ করতে হবে? তো আমরা উত্তর লিখছি, মাটির ক্ষয় রোধ, উর্বরতা শক্তি পুনরুদ্ধার করা, জমির কার্যকারিতা বৃদ্ধি করা এবং সর্বোপরি মাটি সম্পদকে মানুষের কল্যাণে সুষ্ঠুভাবে ব্যবহার করার জন্য মাটি সংরক্ষণ করা প্রয়োজন। কীভাবে মাটি সংরক্ষণ করতে হবে? মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতিসমূহ কি? 1 নম্বর, ফসল পুনরাবর্তন, শস্যাবর্তন, আন্তঃকৃষি এবং নানা ধরনের শস্য একই জমিতে চাষের মাধ্যমে মৃত্তিকা ক্ষয় রোধ করা যায়। এরপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে শস্য নির্বাচন। মৃত্তিকা ক্ষয় রোধের জন্য এমন ধরনের শস্য নির্বাচন করা উচিত যেগুলি সর্বাধিক পরিমাণ ভূপৃষ্ঠ আচ্ছাদিত করে রাখতে পারে এবং মৃত্তিকা কণাগুলিকে দৃঢ়ভাবে সংবদ্ধ করতে পারে। 3 নম্বর, ধাপ গঠন। ঢালু জমিতে বিভিন্ন প্রকার ধাপ গঠন করলে ঢালের মৃত্তিকা ক্ষয় কম হয়। 4 নম্বর হচ্ছে বৃক্ষ রোপণ। খাত অন্তর্বর্তী জমিগুলিতে এবং মাটির বাঁধগুলির উপর ঝোপ, বৃক্ষ ইত্যাদি রোপণ করলে মৃত্তিকা ক্ষয় হ্রাস পাবে। ঠিক আছে,
এগুলো হচ্ছে মৃত্তিকা ক্ষয় রোধ করার উপায়। 5 নম্বর উঙ্গর দেখা প্রশ্ন, বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের গুরুত্ব লেখো। তো বায়ুমণ্ডলের ওজোন গ্যাস বা ওজোন স্তর এর গুরুত্বগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর, এই স্তরে ওজোন গ্যাসের একটি পর্দা আছে যা সূর্য থেকে বিচ্ছুরিত অতিবেগুনি রশ্মিকে শোষণ করে ভূপৃষ্ঠে আসতে দেয় না, যার ফলে জীবজগৎ ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। 2 নম্বর হচ্ছে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে। 3 নম্বর হচ্ছে জীববৈচিত্র্যকে রক্ষা করে। ঠিক আছে, তো এইগুলো রক্ষা করে। ওজোন গ্যাসের গুরুত্ব হচ্ছে এইগুলো। 5 নম্বর থেকে অনধিক 80 শব্দে উত্তর লেখো। উত্তর দিতে হবে যে কোনো দুটি প্রশ্নে, মানে 5 নম্বর করে 5 থেকে 10 নম্বর। কয়ের দাগে হচ্ছে বায়ুমণ্ডল না থাকলে কি হতো। তো দেখো 1 নম্বর হচ্ছে বায়ুমণ্ডল না থাকলে বাতাসে অক্সিজেন থাকতো না, ফলে প্রাণী ও উদ্ভিদ সৃষ্টি হতো না বা বেঁচে থাকতে পারতো না। 2 নম্বর হচ্ছে বায়ুমণ্ডল আছে বলেই পৃথিবীর তাপমাত্রা জীবন ধারণের পক্ষে অনুকূল হয়েছে। বায়ুমণ্ডল না থাকলে দিনের বেলা তাপমাত্রা খুব বেড়ে যেত এবং রাত্রের বেলা তাপমাত্রা অত্যন্ত কমে গিয়ে অধিকতর শীতল হয়ে যেত। 3 নম্বর হচ্ছে প্রতিদিন মহাকাশ থেকে যে হাজার হাজার উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে, বায়ুমণ্ডল আছে বলেই বায়ুর সঙ্গে সংঘর্ষে উল্কা পুড়ে ছাই হয়ে যায়। যদি বায়ুমণ্ডল না থাকতো তবে প্রতিনিয়ত উল্কা পৃথিবীতেই পড়তো। পরের দেখে ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বিবরণ দাও। তো ট্রপোস্ফিয়ার দেখো আমরা লিখছি প্রথমে, বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটিকে ট্রপোস্ফিয়ার বলে। বিস্তার কীরকম না, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরের দিকে 16 থেকে 18 কিমি এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিমি পর্যন্ত এর বিস্তার। এরপরের বৈশিষ্ট্য, এই স্তরে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়। প্রায় 75% বায়বীয় উপাদান, জলীয় বাষ্প, ধূলিকণা, বিভিন্ন গ্যাস এই স্তরে থাকে। ট্রপোস্ফিয়ার স্তরে ঝড় বৃষ্টি, বিদ্যুৎ, বজ্রপাত প্রভৃতি বায়বীয় গোলযোগ ঘটে বলে একে ক্ষুব্ধমণ্ডল বলে। ঠিক আছে, এরপর আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার এই স্তর সম্পর্কে লিখতে হবে। তো দেখো ট্রপোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটিকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। এর বিস্তার কীরকম, ট্রপোপোজ থেকে উপরে 50 কিলোমিটার পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। বৈশিষ্ট্য হচ্ছে এই স্তর উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। এই স্তরে 20 থেকে 25 কিলোমিটার উচ্চতায় থাকা ওজোন স্তর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে মেঘ, বায়ুমণ্ডল, ঝড় বৃষ্টি দেখা যায় না, তাই একে শান্তমণ্ডল বলে। এই কারণে বিমানগুলি এই স্তর দিয়ে চলাচল করে। ওকে, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার এই স্তর দিয়েই কিন্তু বিমানগুলি চলাচল করে। গয়ের দেখো প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য কীভাবে মানুষের কাজের জন্য নষ্ট হচ্ছে, নিজের ভাষায় গুছিয়ে লেখো। তো মানুষের কিছু কাজকর্মে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং জীবনমণ্ডলের চরম সংকট নেমে আসছে। এগুলি হলো ক্রমাগত বন জঙ্গল ধ্বংস করে শিল্প স্থাপন, কৃষিকাজ, জনসংখ্যা বৃদ্ধি, বসতি নির্মাণ, প্রচুর পরিমাণে খনিজ তেল, কয়লা, কাঠ ইত্যাদি পোড়ানো। ওকে, এছাড়া ফ্রিজ, এসি থেকে বেশ কিছু ক্ষতিকর গ্যাস বেরিয়ে ওজোন স্তরের ক্ষতি করার ফলে পৃথিবীর তাপ বৃদ্ধি হয়ে বায়ুমণ্ডলের সংকট উপস্থিতি হচ্ছে। তো এগুলো হচ্ছে মানুষ নিজেই কিন্তু প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করছে। তো দেখো আজকে আমরা তোমাদের ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 সালের ভূগোল বিষয়ের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। এখানে যে প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করা হলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। সুতরাং সমস্ত প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করবে। সেই সঙ্গে তোমাদের সিলেবাসের মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো কিন্তু ভালোভাবে তোমরা পড়ে নেবে। আর এই প্রশ্নোত্তরের PDF ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে এর PDFগুলো নিতে পারো। PDFগুলো কিন্তু পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, সেখানে ভিডিও আর PDF থাকবে, পাশাপাশি PDFগুলো ডাউনলোড করতে পারবে নিজেদের ফোনের মধ্যে। ওকে, যদি তোমরা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।